এই আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হলো। এই হত্যার অভিযোগ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ, জাগরণ যে সংগঠন, সেই সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগ। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তার বিষয়ে আমি আমার কথা বলেছি আগের পোস্টে। সেই পরবর্তীতে যখন এই আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনা ঘটল, তখন আমার আগের পোস্টের সঙ্গে পরিচিত আইনজীবী তিনি কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইমতিয়াজ মাহমুদকে নিয়ে কয়েকটি কথা বলবো। ইমতিয়াজ মাহমুদের অংশ পরে আসবো। পরে এই ভদ্রলোক 36 জুলাই গণহত্যার অন্যতম সমর্থকদের একজন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন সমর্থক সেটা বলবো, আপনাদেরকে দেখাবো, প্রমাণ দেখাবো। তার আগে এই ইসকন বিষয়ে একটি কথা বলে নেই, যে আমি পোস্টে দিয়েছিলাম। প্রথম পোস্টটিতে আমি খুব পরিষ্কার করে বলেছিলাম যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করাটা সরকারের একটা ভুল সিদ্ধান্ত, এটার কোনো দরকার ছিল না। আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে যে প্রোপাগান্ডা চলছে বাংলাদেশকে নিয়ে, সেই জায়গাটাতে এটা একটা টুলস হিসেবে ব্যবহৃত হবে। পরবর্তীতে যখন আজকে আমরা দেখলাম যে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হলো, হত্যার আগের একটা পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের এক পর্যায়ে ইসকন সমর্থকরা কোর্ট বিল্ডিংয়ের মসজিদ কমপ্লেক্স যেটা, সেটার নিচতলার একটি বা দুটি আইনজীবীদের চেম্বার ভাঙচুর করে। এই আইনজীবীদের চেম্বার ভাঙচুর করার পরে আইনজীবীদের সঙ্গে ইসকন সমর্থকদের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়। ঢিল পাল্টা ঢিল, ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পুলিশ, আইনজীবী, ইসকন সমর্থক, এই তিন গ্রুপের একটা ত্রিমুখী সংঘর্ষ ছিলেন। পুলিশ যখন লাঠিচার্জ করে, ভাঙচুরটা তারাই করে। মসজিদ কমপ্লেক্সের, কোর্ট বিল্ডিংয়ের মসজিদ কমপ্লেক্সের আইনজীবীদের চেম্বার তারাই ভাঙচুর করে। তারাই রাস্তায় নেমে, পুলিশ যখন বাধা দেয়, পুলিশ যখন ধাওয়া দেয়, তখন তারাই রাস্তায় বিক্ষোভ করছিলেন, প্রতিবাদ করছিলেন। তাদের সঙ্গে আইনজীবীদের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়। ওই যারা বিক্ষোভ করছিলেন ইসকনের পক্ষে, ইসকন নেতার পক্ষে, তারা এক পর্যায়ে এই আইনজীবী আমিনুল ইসলামকে ধরে নিয়ে যায় একটা গলির মধ্যে এবং সেখানে নিয়ে কুপিয়ে হত্যা করে। এখন এখানে প্রশ্ন এসেছে যে কি প্রমাণ আছে যে সাইফুল ইসলামকে এই ইসকন সমর্থকরাই হত্যা করেছে। এখন প্রমাণ বলতে কি চাওয়া হচ্ছে আমি ঠিক জানি না। সেখানে পুলিশ ছিল, আইনজীবী ছিল, ইসকন সমর্থকরা ছিল, এই তিনটি গ্রুপ ছিল। সংঘর্ষের একটা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের অনেকে সেই ইসকন সমর্থকদের সাথে যোগ দিয়েছেন। তাহলে ওখানে বিশেষ কোনো গোষ্ঠী ছিল না যারা আমিনুল ইসলামকে হত্যা করতে পারে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী আমিনুল ইসলামকে ধরে নিয়ে গেছে এই ইসকন সমর্থক, অর্থাৎ যারা বিক্ষোভ করছিলেন তারা, কুপিয়ে হত্যা করেছেন তারাই, প্রত্যক্ষদর্শীর অভিযোগ। যদিও পুলিশ বলেছে এটা এখনো প্রমাণিত নয়, যে কারণ আরও বহু আগে এই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যদিও আমি চিন্ময় দাসকে গ্রেপ্তার করার বিরোধিতা করেছিলাম আগের পোস্টে। পরের পোস্টে বলেছি যে এই ইসকন জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, তাদের বিরুদ্ধে বহু আগেই সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল। এবং পোস্টে বলেছি যে সাইফুল ইসলামকে ইসকন সমর্থকরাই হত্যা করেছে। এটা নিয়ে অনেকে আমার পোস্টে প্রতিবাদ নয়, তাদের ভিন্ন মত দিয়েছেন। আমি সেই ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখি। তারা অনেকে বলেছেন যে আপনার কাছ থেকে আমার কথা বলেছেন দায়িত্বশীল আচরণ আশা করি, এটা দায়িত্বশীল আচরণ হলো না, এটা উস্কানিমূলক হয়ে গেল। এর পরিপ্রেক্ষিতে একটা দাঙ্গা বা সাম্প্রদায়িক উস্কানি তৈরি হতে পারে। আমি আর কোনোটাকে উড়িয়ে দিচ্ছি না। সেই সংবাদটি খুবই কম গুরুত্ব দিয়ে প্রকাশ করি এই কারণে, কোনো সংবাদকে চাপা দেওয়ার জন্য নয়। আমরা কম গুরুত্ব দিয়ে প্রকাশ করি যাতে এই সংবাদটি নিয়ে একটা উস্কানিমূলক অবস্থা তৈরি না হয়। তো এই সংবাদটির ক্ষেত্রে তার ব্যতিক্রম করলাম এই কারণে যে আমরা সবসময় সংখ্যালঘু, সেটা পাহাড়িরা হোক, সমতলের সাঁওতাল বা গারোরা হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ব্যক্তিগতভাবে আমি সকল সময় এদের পক্ষে খুব, আমার কাছে কোনো ধর্মীয় সংগঠন মনে হয় না। ইসকনকে একটা সন্ত্রাসী সংগঠন মনে হয়। বাংলাদেশ বিরোধী যে প্রচার বা প্রোপাগান্ডা চলছে, সেই জায়গাতে ইসকন উস্কানি দিচ্ছে, ইসকন ইন্ধন যোগাচ্ছে, সেই কারণে ইসকনের কথা বলেছি। এবং আজকের এই হত্যাকাণ্ডের দায়, আমি ঘটনার বর্ণনা যতটুকু দিলাম ততটুকুতে ইসকনের উপর যতটুকু দায় পড়ে, সেই দায় ইসকন এড়াতে পারে না। আপনারা বলতেই পারেন কি প্রমাণ আছে? প্রমাণ আছে যে প্রত্যক্ষদর্শী, প্রমাণ আছে সেখানে অন্য কোনো পক্ষ ছিল না। আবার ইসকনের সদস্য এরকম কেউ বলার চেষ্টা করেছেন যে চিন্ময় দাসের আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম। এর শতভাগ মিথ্যা। ফেসবুকে তারা কেউ পোস্ট দিয়েছেন। তার মানে হচ্ছে ইসকনের প্রোপাগান্ডারই সমর্থক। সুতরাং ইসকন বিষয়ে সরকারের সত্যি কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলেই আমি মনে করি। তবে আমার কথা বা আমার কোনো কাজের কারণে কোনো রকম কোনো উস্কানিমূলক অবস্থা তৈরি হোক, সেটা কোনোভাবেই চাই না। যারা আমাকে সতর্ক করেছেন, যারা আমার কাছে আরও বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা রাখছি। এবং আমি বলছি, আজকের ঘটনাটি, হত্যাকাণ্ডটি আমি মোটামুটিভাবে জেনে বুঝে দায়িত্ব নিয়েই বলেছি। হুট করে কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্যে বলিনি, কারণ আমি কোনোভাবেই কেউ বলতে পারবে না যে পাহাড়িদের স্বার্থ নিয়ে কথা বলেন, সংখ্যালঘুদের স্বার্থ নিয়ে কথা বলেন। আমার সঙ্গে অনেক ক্ষেত্রে মিলও আছে। কিন্তু এই ইমতিয়াজ মাহমুদ আজকে আমার পোস্টের নিচে এসে লিখলেন যে আমি সাম্প্রদায়িক। আমাকে বললেন সাম্প্রদায়িক কেউ তার বন্ধু তালিকায় থাকুক, তিনি সেটা চান না বলে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছেন, বন্ধু তালিকা থেকে বাদ দিয়েছেন। বন্ধু তালিকা থেকে বাদ দেওয়াটা আমার কাছে কোনো অভিযোগ নয়। যার যাকে পছন্দ হবে তাকে বন্ধু তালিকায় রাখবেন, যার যাকে যখন পছন্দ হবে না তাকে বন্ধু তালিকা থেকে বাদ দিয়ে দেবেন। এটা নিয়ে আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, আমি অনেকের ক্ষেত্রে তাই করি। ইমতিয়াজ মাহমুদ আমার পোস্টের নিচে যখন আমাকে এই কথাগুলো লিখেছেন, আমি তার মন্তব্যটা ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে এই ভদ্রলোক ছিলেন সেই হত্যাকাণ্ডের একজন একনিষ্ঠ সমর্থক। বিশ্বাস হয় না? একটি বা দুটি তার ফেসবুক পোস্ট দেখেন। 15 জুলাই, অন্যান্য আরও অনেক আছে, আমি অত খুঁজে দেখিনি। 15 জুলাই 2024 তার এই দুটি একই দিনে তার এই দুটি ফেসবুকে লিখেছেন ইমতিয়াজ মাহমুদ। এই কথাটা কার? এই কথাটা ফ্যাসিস্ট
গণহত্যাকারী শেখ হাসিনার, ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কথা আর ইমতিয়াজ মাহমুদের কথা 15ই জুলাই একরকম মানে কি একই কথা। দুইজনই গণহত্যার সমর্থক, একজন গণহত্যা করেছে আর একজন গণহত্যায় ইন্ধন জুগিয়েছে, গণহত্যাকে সমর্থন করেছে। এই সেই ইমতিয়াজ মাহমুদ, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, গুরুত্বপূর্ণ মানুষ, বড় মানুষ, কিন্তু গণহত্যার সমর্থক। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে? শেখ হাসিনার কথা, যে কথার প্রতিবাদে ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছিল, সেই একই কথার ক্যাম্পেইন করেছে ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ মাহমুদের 15ই জুলাইয়ের আরেকটা স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই। দেখেন, 15ই জুলাই 2024 একটা সীমারেখা আছে, সেই সীমারেখা অতিক্রম করলে আপনার মূল দাবির যদি কোনো যৌক্তিকতা থাকেও সেটা হারিয়ে যায়। সীমারেখা আছে, তিনি ছাত্রদের যে আন্দোলন, শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সীমারেখা মেপে দিচ্ছেন।